ভাবুন তো, আপনি একজন পুলিশ। হঠাৎ করে আপনার সামনে পড়ে গেল $20 মিলিয়ন। এই টাকা আপনি সরকারকে দেবেন, নাকি আপনার জীবনের সব দুঃখ এক রাতেই শেষ করে দেবেন? কিন্তু সমস্যা একটাই, এই টাকা ছোঁয়া মানেই মৃত্যু নিশ্চিত। আজকের মুভিতে ঠিক এই জায়গাতেই আটকে গেছে কয়েকজন পুলিশ অফিসার। চলুন শুরু করি সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য রিপ মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা জ্যাকি নেভার, একজন পুলিশ ক্যাপ্টেনকে দেখতে পাই। জ্যাকি তার গাড়ি করে কোনো এক অচেনা স্থানে যাচ্ছিল। এর কিছুক্ষণ আগে তার একজন ইনফর্মার তাকে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়েছে। জ্যাকি সেই ইনফর্মারের সাথে কথা বলতে গিয়ে দেখে সে ভীষণ ভয় পেয়ে আছে। তখন সে তাকে বলে, আমি নিজে তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। তবে হঠাৎ গাড়ি থেকে নামার পর তার দিকে একটা বুলেট ধেয়ে আসে। এরপর আকস্মিক কিছু মাস্ক পরা লোক তার দিকে এলোপাথারি গুলি ছুটতে থাকে। জ্যাকি ততক্ষণে কভার নিয়ে তাদের উপরে পাল্টা গুলি চালায়, তবে সেই লোকগুলো আড়াল থেকে তাকে হেড করতে সক্ষম হয়। সে গুলি খেয়ে মাটিতে শুয়ে পড়ে। এই অবস্থাতেই সে কয়েকটা ফাঁকা গুলি ছুড়ে তার ফোনে একটা মেসেজ টাইপ করে। তারপর সেই মেসেজটাকে সেন্ড করে সে ফোনটাকে পানিতে ফেলে দেয়। আর এবার সেই লোকগুলো এসে তার উপরে আরো কয়েকটা গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। এই ঘটনার পর এফবিআই জ্যাকির মার্ডারের তদন্ত শুরু করে। সবার আগে তাদের সন্দেহ গিয়ে পড়ে জ্যাকির নিজের ডিপার্টমেন্টের পুলিশ সদস্যের উপর, কারণ এই শহরের বেশিরভাগ পুলিশই ছিল দুর্নীতিবাজ আর ঘুষখোর। জ্যাকির টিমের মধ্যে ছিল নমা, রো, লোলো ও জেইরি। এরা প্রত্যেকেই ছিল মায়ামি পুলিশের টেকনিক্যাল নার্কোটিক্স টিমের সদস্য। তারা প্রায়ই শহরের বিভিন্ন স্থান থেকে প্রচুর মাদক আর তার সাথে নগদ অর্থ উদ্ধার করে থাকে। কাজেই এফবিআই এর ধারণা যে এই টাকা ভাগাভাগি করে নিতে হয়তো তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয়ে থাকবে। তবে তারা প্রত্যেকেই এই খুনের সাথে সম্পৃক্ততা অস্বীকার করে জানায় যে জ্যাকি তাদের সবার কাছের বন্ধু ছিল। তবে এফবিআই এজেন্ট ডেল সহজেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তাদেরকে প্রশ্ন করতে করতে রীতিমতো বিরক্ত করে ছাড়ে। তবে বাকিরা নিজেদের কন্ট্রোলে রাখলেও জেরি তার রাগ ধরে রাখতে পারে না, কারণ ডেল আর জ্যাকির পার্সোনাল সম্পর্ক নিয়ে খোঁটা দিতে থাকে। তাদের মধ্যে যে একটা অ্যাফেয়ার চলছিল সেটা নাকি ডিপার্টমেন্টের সবাই জানে, আর তার কাঁধে থাকা সেকেন্ড পিস্তলটি নাকি জ্যাকির। এসব কথা শুনে জেরির মাথা খারাপ হয়ে যায়। সে তৎক্ষণাৎ ডেলের উপরে হামলা করে তাকে ঘুষি মারতে থাকে। তখন তাদের এই মারামারি সামাল দিতে বাকিদের রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়। এইদিকে অন্য রুম থেকে তাদের পুলিশ চিফ টমের সাথে কথা বলছিল লেফটেন্যান্ট ড্যান। জ্যাকের মৃত্যুর পরেই সে ক্যাপ্টেন পোস্টে প্রমোশন পেয়েছে। এফবিআই তাকেও জিজ্ঞাসাবাদ করছিল, তবে তারা তার অ্যালিবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। ড্যান টমকে বলে যে সে ডিপার্টমেন্টের তরফ থেকে জ্যাকির খুনের একটি ইনভেস্টিগেশন লঞ্চ করতে চায়। কিন্তু টম তখন বলে যে যদি আমরা এটা করতে যাই তাহলে এফবিআই আমাদের পেছনে আরো বেশি করে লাগবে, তাই এই মুহূর্তে চুপ থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তাদের এই কথার মাঝখানে জেরি আর ডেলের মারামারিটা চলছিল। তখন টম ডেলের কাছ থেকে জানতে পারে যে ডেল আসলে জেরির ভাই, মানে এই এফবিআই লোকেরা আপন ভাইকে পর্যন্ত এক চুল ছাড়ে না। যাই হোক, মারামারি থামার পর ড্যান আর জেরির মধ্যে ওয়াশরুমে দেখা হয়। তখন ড্যান জেরিকে বলে পুলিশ কপ হওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন তাকে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবতে হয় যে আজই কি তার জীবনের শেষ দিন। তার উপরে এফবিআই লোকেরা তাকে পাগল করে দিচ্ছে। তবে ডিপার্টমেন্টের বাকিরা বেশ চিল মুডে আছে। এফবিআই চলে যাওয়ার পর তারা বাইরেই বসে মহানন্দে মজ মস্তি করতে থাকে। এদের কারো ড্রেস আপ দেখলে মনে হয় না এরা পুলিশ অফিসার, উল্টো তাদেরকে এক একজন গ্যাংস্টারের মতোই দেখতে মনে হয়। আমেরিকান পুলিশ বলে কথা। যাই হোক, বাকিরা চিল মুডে থাকলেও ড্যান কিন্তু প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সে হঠাৎ একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছে। কেউ একজন তাকে জানিয়েছে যে হালিয়া নামের একটা জায়গায় এক বাড়িতে প্রচুর মাদক ও ক্যাশ টাকা আছে। তাই ডেনো তৎক্ষণাৎ তার টিম এবং ট্রেন্ড কুকুর ওয়েলবারকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। তারা এই বাড়ির সামনে পৌঁছতেই ওয়েলবার ঘেউ ঘেউ করতে শুরু করে, অর্থাৎ এই বাড়িতে নিশ্চয়ই প্রচুর ড্রাগস আর টাকার ভান্ডার রয়েছে। তারা যখন দরজায় কড়া নাড়ে তখন ডেইজি নামে এক মেয়ে দরজা খুলে বাইরে আসে। সে তাদের বাড়িতে কোনো ড্রাগস থাকার কথা পুরোপুরিভাবে অস্বীকার করে। তখন ড্যান তাকে একটা কাগজ দেখিয়ে বলে, আচ্ছা আপনি তাহলে এই ব্যাপারে সাইন করে দিন, তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর ডেইজি তার হাতে থাকা কাগজটা নিয়ে সাইন করে দেয়। কিন্তু এই পেপার সাইন করার মাধ্যমে ডেইজি আসলে সার্চ করার সম্মতি দিয়েছিল। ঠিক এইভাবেই তারা চালাকি করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে।
এরপর তারা দেখে যে তাদের কুকুর ওয়েলবার বারবার উপরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। তখন তারা উপরে তাকিয়ে একটি পটাতন দেখতে পায়। এবার সেই পটাতন ধরে টান দিতে থাকে, সেটা খুলে গিয়ে একটা মই নেমে আসে। ড্যান আর জেরি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু এ কি, পুরো রুম তো একেবারেই খালি। তবে হঠাৎ দেয়ালের এক পাশে তারা একটা তার দেখতে পায়, আর এবার সেটা টান দিতেই খুলে যায় একটা সিক্রেট চেম্বার। কোনো সন্দেহ নেই যে এই চেম্বারের পেছনে রয়েছে সেই টাকা যা তারা উদ্ধার করতে এসেছে। অতঃপর ড্যান আর জেরি তাদের সঙ্গীদের সেই দেওয়ালটা ভাঙতে বলে, আর তারা নিচে সেই ডেইজিকে জিজ্ঞাসাবাদ করতেই থাকে। ডেইজি জানায় এই বাড়িটা ছিল তার অসুস্থ দাদিমার। তিনি মারা যাওয়ার পর থেকে সে এখানে থাকছে। এই বাড়িতে যে কি লুকিয়ে আছে সেভাবে সে কিছুই জানে না। এদিকে বাকি কপরা মিলে ইতিমধ্যে দেয়ালটা ভেঙে ফেলেছে। তখন ড্যান সেখানে একটি বালতি খুঁজে পায়। এই এক বালতিতেই প্রায় রাখা ছিল $1.5 মিলিয়ন। তখন তারা বুঝতে পারে যে এখানে হয়তো কয়েকশো মিলিয়ন ডলার রয়েছে। এর বেশি যে টাকা থাকতে পারে তা তারা কখনোই কল্পনাও করতে পারেনি। এছাড়াও এত টাকা দেখে ডেন প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ যদি এখান থেকে একটা টাকাও নড়চড় হয় তবে তাদের সবাইকে কিন্তু জেলের ঘানি টানতে হবে। তাই সে সময় সবার ফোন নিয়ে নেয় যাতে কেউই বাইরে কন্ট্যাক্ট করতে না পারে। এরপর সে জেডিকে বলে তারা এই টাকাগুলো এখান থেকে বের করে এনে কাউন্ট করবে, কারণ এতে করে পরবর্তীতে কেউ যদি টাকা সরিয়ে ফেলেও তবে তারা সহজে ধরা পড়বে। তখন জেডি প্রথমে তাদের পুলিশ চিফ অথবা ডিএ এজেন্ট নিক্সনকে কন্ট্যাক্ট করার কথা বলে, কিন্তু ড্যান তাকে সেটা করতে দেয় না। তারপর পাশ থেকে যখন ডেজি বলে তোমরা চাইলে এই টাকাগুলো নিয়ে এখান থেকে ভেগে যেতে পারো ভাই, আমার মনে হয় সেটাই সবার জন্য ভালো হবে, কেননা শীঘ্রই পরিস্থিতি খারাপ হতে চলেছে। এই কথা শুনে ড্যান কিছুটা ঘাবড়ে যায়। এদিকে লোলো তার ফিরতে দেরি হবে জানিয়ে মেয়েদেরকে একটা ফোন করতে চায়, কিন্তু ডেন তাকে সেটা করতে দেয় না। এরপর তারা হঠাৎ বাইরের রাস্তায় এসে একটা গাড়ি দেখতে পায়। এখান থেকে এসে তারা দেখতে পায় দুজন লোকাল পুলিশ অফিসার সেই গাড়িতেই বসে রয়েছেন। অর্থাৎ ইতিমধ্যে কেউ একজন হয়তো গোপনে তাদের খবর দিয়ে দিয়েছে। তবে ডেন আর জেডি তাদেরকে বলে দেয় যে এখানে তাদের নাক গলানোর কোনো দরকার নেই, এই ব্যাপারটা তারা নিজেরাই হ্যান্ডেল করে নেবে। তো তাদের কাছ থেকে বাধা পেয়ে এই দুই অফিসারও সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার পরপরই জেডির মনে পড়ে যে এই লোকটা আসলে একজন এক্স ভোকাট অফিসার। এখন তাদের একজন অফিসারই ক্রাইম সিনের খবর পেল কি করে? হয়তো তাদের উপরেই শীঘ্রই দ্রুত অ্যাটাক হতে যাচ্ছে। তাই ডেন এখন সবাইকে বুলেট প্রুফ ভেস্ট এবং রাইফেল নিয়ে রেডি থাকতে বলে। কিন্তু টিমের প্রত্যেকে তখন প্রচুর কনফিউজ, কারণ ডেন এখন পর্যন্ত হাইকমান্ডকে কিছুই জানায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে তবে কি সেই টাকাগুলো নিয়ে সরে পড়ার প্ল্যান করছে? এর মধ্যেই ডিটেকটিভ রো গোপনে একটা ফোন ব্যবহার করে, আর সেই ফোন দিয়ে সে একজনকে মেসেজ পাঠায়। মেসেজে সে জানায় যে তাদের হাতে একটা জ্যাকপট এসেছে, কিন্তু ডেন কাউকে ব্যাপারটা জানাচ্ছে না। অর্থাৎ তার মানে হলো এমন কিছু হতে চলেছে যেটা তারা জানে না। এদিকে জেডিও ধীরে ধীরে তার উপরে সন্দেহ করতে শুরু করেছিল। তবে এত কিছুর মধ্যে ডেন সবাইকে নিয়ে টাকাগুলো গুনে ফেলে। এই সময়টা তারা ডেইজিকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রেখেছিল। এরপর ডেইন নিজে তাকে একটা জিজ্ঞাসাবাদ করতে আসে। এবার ডেইজি জানায় কিছু লোক তাকে ফোন করে প্রতিদিন বাড়ি থেকে কয়েক ঘন্টার জন্য বের হয়ে যেতে বলতো, আর সেও তাদের কথা মতো কাজ করতো, কারণ সেজন্য তারা তাকে টাকা দিত। সে কখনো জানতে চায়নি যে লোকগুলো আসলে তার বাড়িতে এসে করেটা কি। এখন ডেন হঠাৎ অবাক হয়ে দেখে যে ডেইজি একসময় পুলিশ ইনফর্মার ছিল। তখন জেডি আর ডেন তাকে বলে যদি সে এই কেসে তাদেরকে সাহায্য করে তাহলে কি পুরস্কার সে পেতে পারে। নিয়ম অনুসারে ইনভেস্টিগেশনে কেউ সাহায্য করলে সে যা উদ্ধার করে তার 20% পর্যন্ত পেতে পারে। তবে ডেইজি এই কথার জবাবে কিছুই বলে না। তখন জেডি এই ফোন রিসিভ করলে ওপার থেকে ভারী গলায় কেউ একজন কথা বলে ওঠে। লোকটা তাকে হুমকি দিয়ে বলে যে তারা যদি এখান থেকে 30 মিনিটের মধ্যে বের না হয় তবে খুব খারাপ কিছু হবে। সব কথা শুনে ডেনের মাথায় একটা প্রশ্ন খেলে যায়, এখানে যদি $1 মিলিয়ন টাকা থাকে তাহলে এই লোকটা কেন মাত্র $1.5 লাখ কথা বলল? এছাড়াও এই কথা শুনে জেডিও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ডেন তাকে বলেছিল যে সে $3 লাখ ইনফরমেশন পেয়ে এখানে এসেছে।
মানে ডেন ইতিমধ্যে তার মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে এই ব্যাপারে। এবার ডেনকে প্রশ্ন করলে সেও কোনো উত্তর দিতে পারে না। তখন যেটি জানায় যে কে তাকে ইনফরমেশনটা পাঠিয়েছে, কিন্তু ডেন এই মেসেজটা তাকে দেখাতে চায় না। যদি জেডি সন্দেহ করে আরও চরম পর্যায়ে পৌঁছে যায়, সে ডেনকে তৎক্ষণাৎ চিফকে কন্ট্যাক্ট করতে বলে। তবে পরক্ষণে সে নিজেই এক অন্য এজেন্টকে ফোন করে, যার নাম ছিল ম্যাজেনেক। নিক তাদের খুব ক্লোজ বন্ধু এবং সে এই ডিপার্টমেন্টের সাথে অনেকবার কাজ করেছে, তাই জেডি তাকে ফোন করে এই ব্যাপারে সাহায্য চায়। কিন্তু নিক তাকে বলে যে সে পুরোপুরিভাবে নিশ্চিত যে এই টাকা পুরো ড্যান নিজে মেরে দেবে। আর জ্যাকি সম্ভবত এই বাড়িটারই খোঁজ পেয়ে গিয়েছিল, তাই তাকে মারার মাধ্যমে এই টাকা ও প্রমোশন দুটোই তার হাতে চলে এসেছে। তবে জেডি এই কথা বিশ্বাস করতে চায় না যে ডেন জ্যাকিকে মেরেছে, কারণ তারা একে অপরের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। অতঃপর নিক তাকে বলে যে কিছুক্ষণের মধ্যেই সে এখানে চলে আসবে। এদিকে টিমের বাকি সদস্যরা ততক্ষণে সব টাকা গুনে ফেলেছে। সব মিলিয়ে তারা বেশ $20 মিলিয়ন সিজ করতে পেরেছে। বুঝতেই পারছো, এই বিশাল পরিমাণের টাকার জন্য যে কেউ নিজের বিবেককে বিক্রি করে দিতে পারে। আর নিকের সন্দেহটাই সত্যি হয় যখন ডেইজি ওপার থেকে ডেনের কণ্ঠ শুনতে পায়। সে লোলো আর নমুকে বলে যে তারা নিজেরাই এই টাকা ভাগাভাগি করে নেবে, তাই কেউ আসার আগেই তারা এখান থেকে টাকা নিয়ে সরে পড়বে। এদিকে জেরি আর রো রাস্তায় নেমে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তাদের সামনে রাস্তার এবং বাড়ির পাশটায় একটা মাছিও দেখা যাচ্ছে না। তাদের সামনে দূরের একটা লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। তখন জেডি বুঝতে পারে কেউ একজন এই লাইটের মাধ্যমে সোর্স করে তাদেরকে মেসেজ দিচ্ছে। তাই এই ব্যাপারটা খতিয়ে দেখতে একাই ওই বাড়ির দিকে এগিয়ে যায়। তখন সে রোকে গিয়ে ব্যাপারটা দ্রুত ড্যানকে জানাতে বলে। তাই রো যখন বাইরে গিয়ে ভেতরে ঢোকে তখন ডেজির সাথে তার দেখা হয়। ডেজি তাকে বলে যে ড্যান এই টাকাটা সবাইকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই পুলিশ চিফকে বলেছে যে তারা স্রেফ $1.5 লাখ খুঁজে পেয়েছে, অথচ তাদের কাউন্ট অনুযায়ী টাকার পরিমাণ প্রায় $20 মিলিয়ন। ডেইজির কাছ থেকে এসব শোনার পরে রো দেখে যে লোলো আর নুমো তাদের সাথে ভালো করে কথা বলছে না। তখন তার মনে সন্দেহ পাকাপোক্ত হয়। এরই মাঝে সেই কার্টেল থেকে আরেকটা ফোন কল আসে, আর কার্টেল মেম্বাররা তাদেরকে বাড়ি খালি করার জন্য মাত্র 5 মিনিট সময় দেয়। ইতিমধ্যে আবার ড্যান এসে তার ভেতরে আসার কারণ জানতে চায়। তখন রো তাকে বলে যে সার্জেন্ট জেডি তাকে এখানে পাঠিয়েছে, আর জেডি নিজে একাই সেই বাড়িটা দেখতে গিয়েছে। তখন ডেন ও রো কিনে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার পথের মধ্যে হঠাৎ সে থেমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গাদ্দার? তার এই প্রশ্ন শুনে রো ভীষণ অবাক হয়ে যায়। এরপর ডেন তাকে অন্যদের কাছ থেকে ফিরে যেতে বলে। নিজে জেডিকে ব্যাকআপ দেওয়ার জন্য আগাতে থাকে। ফিরে আসার সময় রো তার ফোনে কাউকে কন্ট্যাক্ট করে বলে যে ডেন এই টাকা আত্মসাৎ করতে যাচ্ছে, তাই যা করার দ্রুত করতে হবে। এদিকে জেডি সেই বাড়িটাতে প্রবেশ করার অন্ধকারে এদিক ওদিক সার্চ করতে থাকে। এর মধ্যে কেউ একজন যে তার দিকে পিস্তল তাক করে রেখেছিল সেটা সে টের পায়নি। অন্যদিকে বাড়ির ভেতরে ফিরে আসার পর রো ডেজিকে কথা দেয় যে এখান থেকে তাকে নিয়ে যাবে। আর কিছুক্ষণ পর হঠাৎ ড্যান সেখানে চলে আসে। সে জানায় যে বাড়িতে ঢুকেও সে জেডিকে কোথাও খুঁজে পায়নি। সব পুলিশ কপাররা লাইট জ্বালানোর সাথে সাথেই কারা যেন তাদের উপরে গুলি চালাতে থাকে। যখন ডেন আর রো পাল্টা গুলি চালাতে শুরু করে, এই গোলাগুলির মধ্যে লোলোর গায়ে গুলি এসে লাগলে সে আহত হয়ে পড়ে। আর একই সময় পাশের রুম থেকে ডেইজি ভীষণ চেঁচাতে থাকে। ফলে নুমা প্রথমে লোকে ট্রিটমেন্ট করে, এরপর ডেইজির হ্যান্ডকাফ খুলে দেয়। অন্যদিকে প্রচণ্ড গোলাগুলিতে হামলাকারীরা যখন সরে পড়তে শুরু করে তখন ড্যান আর রো বাইরে এসে তাদেরকে খুঁজতে থাকে। এই সময় রাস্তায় দাঁড়িয়ে একটা পিকআপ ট্রাক তাদের উপর হামলা শুরু করে। তখন তারা আবারও সেই লোকগুলোকে পায়ের উপরে পাল্টা গুলি চালায়। এরপর একজনকে তারা হিট করতেও সক্ষম হয়। অন্যদিকে আশেপাশের বাড়িগুলো থেকেও কিছু গানম্যান তাদের উপরে গুলি চালাচ্ছিল। তবে ড্যান আর রো এর তীব্র গুলিতে তারা আর টিকে থাকতে পারে না। আর তার পাশে একজন আর্মড গানম্যানকে দেখে ড্যান আর রো লোকটাকে গুলি করতে যায়। তখন জেডি তাদেরকে সে ব্যক্তির উপরে গুলি চালাতে নিষেধ করে। সে জানায় যে লোকটা ড্রাগ কার্টেলের মেম্বার, অর্থাৎ এরাই এতদিন ধরে এই বাড়িতে $20 মিলিয়ন জমা করেছে। তবে তাদের কেউই পুলিশের উপর হামলা করেনি বলে তারা দাবি করে।
লোকটা তার বসকে ফোন করে এবং ড্যান আর জেরির সাথে কথা বলতে দেয়। বস তাদেরকে জানায় যে কার্টেলের কোনো ব্যক্তি জ্যাকির হত্যার সাথে জড়িত ছিল না, এমনকি তারা এখানে তাদের উপরে হামলাও করেনি। এই $20 মিলিয়ন তাদের দরকার নেই। পুলিশ চাইলে বিনা বাধায় সেটা সে সিজ করতে পারে, কারণ পুলিশ অফিসারদের মারলে কার্টেল বিজনেসে লাল বাতি জ্বলে যাবে, আর এই বিজনেসে একরকম টাকা মাঝে মাঝে সিজ হবেই, এটা কমন প্র্যাকটিস। তখন ড্যান আর জেরি এই কার্টেল মেম্বারকে যেতে দেয়। তারপর তারা যখন বাড়ির ভেতরে ফিরে আসে তখন ড্যান আর জেরির মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। এতক্ষণে জেরি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে ড্যান এই টাকাটা মেরে দিচ্ছে। সে বলে ওঠে এই পুরো ঘটনাটা আসলে পুলিশ চিফের প্ল্যান করা, যাতে তারা টাকাটা নিয়ে হাতাতে পারে। তার ধারণা এই প্ল্যানে জ্যাকি আর ড্যানও সামিল ছিল। হয়তো তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম লাগায় জ্যাকিকে ড্যান খতম করে দিয়েছে। এইসব কথা শুনে ড্যানও জেরিকে পার্সোনালভাবে অ্যাটাক করে বসে। যেখানে নিজের ভাই তাকে সন্দেহ করছে সেখানে অন্যের উপর সে কি করে আঙুল তুলতে পারে। এরপর জেরি নিক্সকে ফোন করে যত দ্রুত সম্ভব সেখানে আসতে বলে। এছাড়াও নিক্স জানায় যে সে একটা আর্ম গার্ড বানিয়ে নিয়ে এখানে এসেছে। ওর দিকে রো এই মারামারি আর সিক্রেট ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছে, তাই সে এই ফোনটা খুঁজতে থাকে। সে ফোনটা না পেয়ে জেরির কাছে সে একটা ফোন চায়, কিন্তু তার ফোনটা ড্যান শুরুতেই নিয়ে নিয়েছিল। ফলে রো সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট হারিয়ে ফেলে। সে শুরু থেকে ইনফরমেশন দিয়ে এসেছিল। ওদের দিকে ডিএ এজেন্ট নিক্স কয়েক মিনিটের মধ্যেই সেখানে চলে যায়। ঠিক এই সময়টা সবাই অবাক হয়ে দেখে যে বাড়িতে হঠাৎ কিভাবে যেন আগুন লেগে গিয়েছে। তখন তারা সবাই মিলে দ্রুত একটা টাকার ব্যাগ বের করে নিয়ে আসে। এরপর তারা ওই ব্যাগগুলোকে আর্মস গাড়িতে লোড করে। ড্যান নুমাকে ডেজির কাছে রেখে সে জেরিকে নিয়ে রোকে নিয়ে নিকের সাথে গাড়িতে ওঠে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে জানতে চায় যে এই টাকাগুলো ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন নিক্স তাকে জানায় যে ডিয়ের একটা সেফ হাউসে এই টাকাগুলো রেখে আসতে যাচ্ছে। দেন তখন পুলিশ চিফকে কন্ট্যাক্ট করার কথা বলে, কিন্তু রো তাকে বলে চিফ তো আগে থেকে এই টাকার কথা জানে। তখন ড্যান বলে চিফ এই কথা জানে সেটা ঠিক, কিন্তু সে কি জানে যে এর অ্যামাউন্ট কত। রো বলে টাকার পরিমাণ তো $20 মিলিয়নের মতোই, কিন্তু তুমি সবাইকে $1,500 কথা বলছো কেন? তার এই কথা শুনে ড্যান হাসে, আবারও জিজ্ঞেস করে তুমি কি আসলেই বিশ্বাসঘাতক? এই কথা শুনে রো রেগে গিয়ে ড্যানকে পুরো প্ল্যান রিভিল করে দেয়। আর তার এই বর্ণনা শুনলে তোমার মাথাও পুরো ঘুরে যাবে। আসলে মূল কাহিনী হলো জ্যাকি, অর্থাৎ মুভির শুরুতে আমরা যাকে দেখছিলাম, সেই সবার আগে এই টাকার সন্ধান পেয়েছিল। সে ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ অফিসারদের ধরতে এই টাকাটাকে টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। যদি তাদের কেউ এখানে হাইস্ট করার কথা চিন্তা করত তবে সে তাদেরকে ধরে ফেলতো, কিন্তু সেই লোকগুলো আগে থেকে জানতো যে জ্যাকি তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে, তাই সবার আগে তারা তাকে শেষ করে দেয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জ্যাকি ড্যানকে একটা ফোন থেকে মেসেজ পাঠিয়ে এই টাকাটার কথা জানিয়েছিল। তার মৃত্যুর পর ড্যান বুঝতে পারে যে ডিপার্টমেন্টের কেউই এই টাকার সাথে জড়িত আছে, তাই সে সবাইকে এই টাকাটা উদ্ধারের কথা বলে একটা প্ল্যান সাজায়। ড্যান এখানে আসার আগেই সবাইকে আলাদা আলাদা অ্যামাউন্টের কথা বলেছিল। আর এখান থেকে প্রমাণ হয় যে রোই আসলে এই ফোনটা করেছিল, অথবা তার কোনো সঙ্গী তার কাছ থেকে টাকার ব্যাপারটা জানতে পেরেছে, যার ফলে জ্যাকির খুনিদের ধরার জন্য এটাই ছিল ড্যানের প্ল্যান। সে প্রথমে কাউকে ব্যাপারটা না জানালেও পরে সে জেডিকে ব্যাপারটা জানিয়ে দেয়। দূরের ওই বাড়িটায় আসলে সে জেডির দিকে পিস্তল তাক করছিল। তার কাছে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার পর সে তার কথা মতো কাজ করতে থাকে, ফলে ইচ্ছাকৃতভাবে মারামারি করে। এই সুযোগে তারা রোয়ের ফোনটাও চুরি করে নিয়েছিল। তাই রোই সব অস্বীকার করলেও তার ফোন কিন্তু সব সত্য প্রমাণ করে দেয়। শুধু তাই নয়, কাকে সে কতবার কন্ট্যাক্ট করে যাচ্ছিল সেটা এবার রিভিল করে দেয়। আর সে ব্যক্তি হলো তাদের সামনে বসে থাকা জ্যাকির খুনি ডিএনএ এজেন্ট নিক্স। তার কথা মতোই রো পুরোটা সময় ধরে কাজ করে আসছিল, কারণ নিক্স সেখানে আসার সময় তার টিমের কাউকেই সে ইনফর্ম করেনি। সে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও কাউকে বলেনি। তবে নিক্স সবকিছু এক বাক্যে অস্বীকার করে যখন ডেইন তাকে শাস্তি কমানোর একটা লাস্ট চান্স দেয়। রো তখন জেডির হাত ধরে ফোন নিয়ে যায় আর সঙ্গীর ফোনে ডায়াল করে।
আর সবার অনুমান অনুসারে নিক্সের ফোনটাই বেজে ওঠে। এবার আসল চেহারা রিভিল হওয়ার সাথে সাথে সে পিস্তল হাতে রোয়ের উপরে গুলি চালায়। তার মাথায় গুলি না লাগলেও তার কান ছুঁয়ে যায়। অন্যদিকে জেরি আর ড্যান নিক্সের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে পিস্তল হাতে জিম্মি করে নেয়। এই গোলাগুলিতে তার এক সঙ্গীও মারা যায়। তখন তারা তাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে আবারও গাড়ি ড্রাইভ ট্রাই করতে থাকে। এরপর নিক্স তাদের তিনজনের মধ্যেই টাকা ভাগ করে নেওয়ার অফার দেয়। এর সাথে সে এটাও রিভিল করে যে সে আর রো মিলে মূলত জ্যাকিকে খুন করেছিল। এখন অনেক টাকার লোভ দেখালেও জেরি আর ডেইন তার কোনো কথায় রাজি হয় না, কারণ তাদের কাছে প্রফেশন আর কলিগই সবার আগে। এর মধ্যেই হঠাৎ জেরির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। তখন সে ফোন কল রিসিভ করতে গেলে পাশ থেকে তার ভাই ডেল কথা বলে ওঠে। আসলে এখানে আসার আগে তারা ডেলকে রেডি থাকতে বলেছিল, আর এখন সে FBI এজেন্টদের নিয়ে এই রাস্তা ব্লক করে রেখেছে। দেখতে দেখতে তাদের সামনে জ্বলে উঠল জমকালো ফ্ল্যাশ লাইট। ডেল দূর থেকে মাইকে ঘোষণা দিচ্ছে নেক্সটকে সারেন্ডার করতে, কিন্তু তবুও সে জেডি আর ডেনের সাথে ডিল করার চেষ্টা করতে থাকে। তখন জেডি তাকে বলে যে কথাগুলো FBI এজেন্টরা ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছে। এই ফাঁকে রো আবার তার পিস্তল বের করে নেয়। এবার সে নিক্সের উপরে গুলি চালাতে থাকে। তাদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। তখন রো গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ওদিকে জেডি আর ডেন লাফিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে যায়। ওদিকে FBI এজেন্টরা গুলি চালালেও নিক্স তার গাড়ি নিয়ে ভাগতে শুরু করে। এছাড়াও রো তার কাঁধে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে থাকে। তখন জেডি তার ভাই ডেলের গাড়ি নিয়ে নিক্সের পেছনে আসে। এভাবেই কিছুক্ষণ চেস করে সে গাড়িতে গুলি চালিয়ে তাকে থামানোর চেষ্টা করে। ওদিকে রো অনেক দূরে চলে গেলে ডেন অবশ্য তাকে ধরেই ফেলে। তারপর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে রামধোলা দিতে থাকে। এদিকে জেডি আর নিক্সের মধ্যে তীব্র চেস চলছে। শেষে জেডি নিক্সের গাড়ির পেছনে সে ধাক্কা দেয়। এভাবে আরও কিছুক্ষণ চেস চলার পর প্রচণ্ড ধাক্কায় দুটো গাড়ি উল্টে গেলে জেডির গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তবে সে পুনরায় স্টার্ট নিয়ে প্রচণ্ড বেগে গাড়ি চালায়। আর এবার সে হঠাৎ গাড়িটিকে ধাক্কা দিয়ে একটা ব্রিজ থেকে সোজাসুজি ফেলে দেয়। তখন নিক্স সেই গাড়ি থেকে আহত অবস্থায় বেরিয়ে আসে, আর তার সামনে জেডি তখন যমদূতের মতো এসে হাজির হয়। নিক্স শেষবারের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। তবে এবার জেডি পরপর দুবার গুলি করে তাকে উপরে পাঠিয়ে দেয়। আর এভাবেই সে তার প্রিয় মানুষটার হত্যার প্রতিশোধ নেয়। অন্যদিকে ড্যান আর রোয়ের মধ্যে তীব্র ধস্তাধস্তি চলছে। ড্যান রোকে কাবু করে ফেললেই সে হার মেনে নেয়, আর ড্যান তখন তাকে অ্যারেস্ট করে FBI এর কাছে নিয়ে আসে। ফাইনালি এই ফাইটের শেষে FBI এজেন্টরা সমস্ত টাকা গুনে দেখে, আর তারা দেখে যে পুরো টাকাটা এখান থেকে একটুও নড়চড় হয়নি। তখন ড্যান আর তার পুরো টিম পুলিশ ডিপার্টমেন্টের হিরো হয়ে ওঠে। এদিকে এই কেসে সাহায্য করায় এবং পুড়ে যাওয়া বাড়ির ক্ষতিপূরণ হিসেবে ডেইজিকে এই টাকার 20% দেওয়া হয়। এর মানে এক লাফেই এর মধ্যে সে মিলিয়নিয়ার হয়ে ওঠে। তাই সব কিছুর জন্য সে ড্যানকে ধন্যবাদ জানায়। অন্যদিকে জেডি এবং তার বড় ভাইয়ের মধ্যেও সব কিছু ঠিক হয়ে যায়। দুই ভাই রাগ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর সবকিছু শেষে ড্যান আর জেডি দুজনেই একসাথে জ্যাকিকে স্মরণ করে। তার মৃত্যুর চরম প্রতিশোধ নিতে পেরে তারা দুজনেই খুব খুশি। আর ফাইনালি এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই নতুন মুভিটাও এখানেই শেষ হয়। এই $20 মিলিয়ন শেষ পর্যন্ত সরকারের কাছেই থেকে গেল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আপনি যদি ডেনের জায়গা থাকতেন, আপনি কি সত্যি সব টাকা শেষ করতেন, নাকি এক রাতেই জীবন বদলে নিতেন? কমেন্টে আপনার উত্তর জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন আরো রিয়েল থ্রিলার এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।